আচ্ছা, তোমাদের সাথে তো লম্বা গ্যাপের পরে দেখা হলো, তাই না? তো সবাইকে বলছিলাম বই নিয়ে আসতে, নিয়ে আসছো? আনো না কারা? দেখি আচ্ছা বই আচ্ছা বই ছাড়া আসতে কে বলো? ভুলে গেছো না এই 2-3 সপ্তাহে বই নিয়ে আসতে হবে? হ্যাঁ, ভুলে গেছো। আচ্ছা, তোমার বই অসুস্থের সাথে বই সম্পর্কে তোমার বইও কি অসুস্থ নাকি? সরি কিসের? কেন তুমি আগে ক্লাস করো নাই? জানো না বই আনতে হয়? কেন তুমি অসুস্থ, তুমি আসলা বই সুস্থ হয় না এখন না? বইয়ের কি হাত পা দিয়ে হাইতে আসে? বাকিটা তো বুঝতে সবাই তোমারটা করে বাবা কেন ভুলে হবে? আর যদি আমি ভুলে বের করে দিই তোমাকে কেমন হবে ব্যাপারটা? কিন্তু বই আগে করছো কি বই কিছু নাম দিতে হবে নাম কি বই পড়ি ওই পাশে লাইটটা দিয়ে দেয় লাইটে তোমারটা কই অফ করে দাও এই তোমাদেরকে যে জিজ্ঞেস করলাম তার নাম নাই তোমরা চুপ করে কেন কি জানো না পাঁচ ক্লাস করলে তারপর 2 সপ্তাহ জানবা না তুমি হঠাৎ করে জানছো এটা কেমন একটা ব্যাপার হঠাৎ করে জানলা তুমি আর আমি হঠাৎ করে তোমাকে বের করে দিই কেমন হলো ব্যাপারটা কি লাইটে বন্ধ করে কিছু মারবা নাকি তুমি বই আনছো বই আনছো তাহলে আসলে বসো বসো শোনো এই চ্যাপ্টারের রোল নম্বর দিয়ে দিব আমাকে ক্লাস শেষে ঠিক আছে আমি দেখবো তোমাদের অ্যাসেসমেন্ট কি করা যায় ঠিক আছে না তোমরা আমার কথা না শুনলে আমি তোমাদের কথা শুনবো কেন ও এই যে ওরা শুনছে আমার কথা তাহলে ওদেরকে আমি 2 মার্কের বেশি দিব ওরা আমার কথা শুনছে তাই না যে আমার সাথে ভালো থাকবে আমি তার সাথে ভালো থাকবো ঠিক আছে না আচ্ছা তো ইচ্ছা থাকলে কিন্তু কালেক্ট করা যায় লাইব্রেরি নিয়ে আসতে পারো তুমি নিয়ে আসতে পারতা সেমিনার লাইব্রেরি থেকে নিয়ে আসতে পারতা অন্য সেকশনে ক্লাস আছে না ওদের কাছ থেকে একটু নিয়ে আসতে পারতা ওরা তুমি নিশ্চয়ই আসবে তার মানে তোমাকে তো ইচ্ছা থাকতে হবে না এটা নয় আবার অন্য সেকশনে যখন ক্লাস হবে ওই বইটা করতে চিন্তা তাহলে তো আমাদেরকে তো স্যার একটু চিন্তা করি না আর আমার সাথে ওদের সম্পর্কে এতই ভালো আমি গেলে আমার দুটো সব দিয়ে দিতে পারি বই না এই জন্য লাগে নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তা রিপু যে বই কিনলাম সবচেয়ে পাতলা বইটা কিনছো নাকি বলতে এইটা স্যার ক্যারি করতে খুবই সুবিধাজনক এই জন্য এটা দিলাম ভালো হচ্ছে স্যার এটা দিরা আমাদের হ্যাঁ এরকম আর কি ঠিক না এটা কি বেসিসে কিনলাম মোটা না তুমি মানে এটা কেন চুজ করলে না আমি বলছি মানে তুমি কেন চুজ করলে এটা জানার জন্য মানে এটা অনলাইন করো না আচ্ছা বই কই তোমার মানে থাকে না যে কেন আমরা বিটা টেস্ট পাস করার জন্য চ্যাপ্টার পেপার কোডিং করি তাই না এরকম এটা একটা হচ্ছে যে এটা ইজি টু ক্যাচ তাই না কিন্তু এটার মধ্যে কিন্তু অনেক ইনফরমেশন ঠিক আছে এটা তো বললাম হ্যাঁ এটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে যেটা মোটা মোটা অনেক বইয়ে না ইম্পর্টেন্ট অনেক কিছু স্যার কিনছি তোমরা তো দেখি না তাই না এই জন্য আর কি বুঝো না সবার সেম অবস্থা তো এটার মধ্যে অনেক কিছু আছে যেটা মোটা মোটা অনেক বইয়ে নাই এটা হচ্ছে ইম্পর্টেন্ট সাইজও ম্যাটার করে বাট এটা ওয়ান অফ দ্য মেজর তো যাই হোক গত ক্লাসে আমরা কি নিয়ে পড়াশোনা করেছিলাম আমরা ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলছিলাম রাইট বায়োটেকনোলজি ডেফিনেশন নিয়ে কথা বলছিলাম কিছু কিছু জায়গায় বায়োটেকনোলজি কি কি অ্যাপ্লিকেশন হতে পারে সেগুলো হচ্ছে एग्जांपल দেখছিলাম একটা ট্রির মাধ্যমে তাই তো এগুলো ছিল বেসিক্যালি গত ক্লাসের আমাদের কথাবার্তা আজকে আমরা তিনটা ছোট ছোট টপিক নিয়ে কথা বলবো একটা পড়বো আমরা ফার্মেন্টেশন নিয়ে কথাবার্তা একটা হচ্ছে সেল কালচার বা টিস্যু কালচার নিয়ে কথাবার্তা আরেকটা আমরা পড়বো আরেকটা পড়বো আমরা বেসিক্যালি তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি জিনিস
জিনিসটা সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো, ঠিক আছে? আমার কথা বোঝা যাচ্ছে তো, কনফিউশন নাই তো? আচ্ছা, তাহলে প্রথম কি নিয়ে আমরা কথাবার্তা বলবো? প্রথমে আমরা ফার্মেন্টেশন নিয়ে কথাবার্তা বলবো। ফার্মেন্টেশনের উপর গোটা একটা চ্যাপ্টার আছে তোমার, যেটা আলিফ স্যার তোমাদেরকে পড়ায়। তার কোন চ্যাপ্টার দিয়ে শুরু করতে হবে? ঠিক আছে? হ্যাঁ? আচ্ছা, তো যেটা হচ্ছে তোমার গরম লাগতেছে অনেক, এদিকে বসো, এই সিট কাছাকাছি বসো, ইয়ে লাগছে, এত ঘামা টামা আসছে, দৌড়ে আসছো নাকি? হ্যাঁ, কেন? পরে মেট্রোর আগে দৌড়ে আসছো নাকি? মেট্রো কি ঘটনাটা কি হলো? মানে মেট্রো থেকে নেমে দৌড়ে আসছো? ওটা থেকে রিক্সা পাবো ওখান থেকে তো তুমি হাইটা আসছো, দৌড়ে আসবে কেন? ও একটু হইছে, আর বেশি হলে কি করতা? সুপারম্যান নাকি? তো আমরা বেসিক্যালি যেটা বলবো সেটা হচ্ছে ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন কাকে বলে এটা মোটামুটি আমরা সবাই জানি, তাই না? বাংলাটা তো অনেকে জানি, তাই না? কি বলে গাজন প্রক্রিয়া, জানো তো? এটা শুনছো কখনো? হ্যাঁ স্যার, গাঞ্জা যেটা খায় ওইটা নাকি? না ওরকম না, তাই না? ফার্মেন্টেশন TION সম্মানে, সম্মান হচ্ছে প্রসেস, ঠিক আছে? সম্মান হচ্ছে কি প্রসেস, TION সম্মান হচ্ছে প্রসেস, ফার্মেন্টেশন। তার মানে এটা একটা প্রসেস। কি ধরনের প্রসেস? এটা একটা এক্সোথার্মিক প্রসেস। কি ধরনের? এক্সোথার্মিক। এক্সোথার্ম মানে কি? যে হিট তৈরি করে, হিট প্রোডিউস করে, এক্সোথার্মিক প্রসেস। এই ফার্মেন্টেশনটাকে বলা হয় সবচেয়ে পুরনো বায়োটেকনোলজি প্রসেসের মধ্যে অন্যতম। সবচেয়ে পুরনো বায়োটেকনোলজি প্রসেসের মধ্যে অন্যতম হিসাবে কাউন্ট করা হয় তাকে, ফার্মেন্টেশন, ঠিক আছে? খ্রিস্টের জন্মের প্রায় 2-2,500 বছর আগে থেকে মানুষ এটা প্র্যাকটিস করে। তাহলে তো ওল্ডেস্ট অফ অল বায়োটেকনোলজিক্যাল প্রসেস ফার্মেন্টেশন, এই প্রসেসটা সাথে ইতিহাস। আচ্ছা, এই প্রসেসটা ল্যাটিন ভার্ব ফিভেরি থেকে আসছে। এই ওয়ার্ডটা, ফার্মেন্টেশন ওয়ার্ডটা ল্যাটিন ভার্ব ফিভেরি থেকে আসে। ফিভেরি মানে হচ্ছে টু বয়েল সামথিং, টু বয়েল সামথিং। পানি যখন ফুটায় কি হয় বলতো? এটা বয়েল হয়, গরম হয়, গরম হয় না নাকি? পানি ফুটাইলে হাত দিয়ে দেখছো কখনো গরম লাগে কিনা? কেন আজকে গিয়ে ফুটাতে পারি তা হাত দিয়ে দেখো গরম লাগে কিনা, ঠিক আছে? তাহলে তুমি শিওর হতে পারবে, ঠিক আছে? আচ্ছা, পানি ফুটাইলে কি হয়? গরম হয়। তার মানে ফার্মেন্টেশনটা কি ধরনের প্রসেস? এক্সোথার্মিক, মানে হিট তৈরি হয়, ঠিক আছে? বয়েল এই কথা থেকে আসছে। আচ্ছা, আরেকটা জিনিস কি খেয়াল করছো? যে বুদবুদ তৈরি হয়, এফারভিসেন্স তৈরি হয়। তার মানে হিট এবং এফারভিসেন্স তৈরি হয়। হিট এবং কি তৈরি হয়? এফারভিসেন্স তৈরি হয়। তাহলে ফার্মেন্টেশন প্রসেসে কি হয়? এটা যেটা একটা এক্সোথার্মিক প্রসেস, ল্যাটিন ভার্ব ফিভেরি থেকে আসছে, মানে টু বয়েল সামথিং। মানে বয়েল করলে আমরা বুঝি কি হিট তৈরি হচ্ছে, হিট জেনারেটেড হচ্ছে, অ্যাজ ওয়েল এজ এফারভিসেন্স তৈরি হচ্ছে, বুদবুদ তৈরি হচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে এই প্রসেসে কি করে? একটা র ম্যাটেরিয়ালকে একটা প্রোডাক্টে কনভার্ট করা হয়। একটা র ম্যাটেরিয়ালকে কিসে কনভার্ট করা হয়? প্রোডাক্টে। র ম্যাটেরিয়াল ফর এক্সাম্পল গ্লুকোজ, অথবা ফ্রুট এক্সট্রাক্ট, অথবা মল্টেড গ্রেন, এগুলো হচ্ছে কি র ম্যাটেরিয়াল। এগুলাকে কিসে কনভার্ট করা হয়? একটা নতুন প্রোডাক্টে কনভার্ট করা হয়। প্রোডাক্টের নাম কি? অ্যালকোহল। প্রোডাক্টের নাম কি? অ্যালকোহল। আউটপুটটা কি? অ্যালকোহল। তার মানে র ম্যাটেরিয়াল হিসেবে ফ্রুট এক্সট্রাক্ট হতে পারে, অথবা তোমার গ্লুকোজ হতে পারে। এগুলো যদি র ম্যাটেরিয়াল হিসেবে কাউন্ট করি, তাহলে আউটপুটটা যেটা পাচ্ছি সেটাকে আমি কি বলতেছি? অ্যালকোহল। এটা হচ্ছে আমার ডিজায়ার প্রোডাক্ট। শুধু তুমি একটা জুসকে রেখে দাও অথবা গ্লুকোজকে রেখে দাও, সারা জীবনেও সে অ্যালকোহলে কনভার্ট হবে না। তার মানে মাঝখানে কাউকে কি করতে হবে? পার্টিসিপেট করতে হবে ওই জায়গায়। কে পার্টিসিপেট করে? একটা মাইক্রোঅর্গানিজম। একটা মাইক্রোঅর্গানিজম, ইস্ট হতে পারে, অন্য কোনো মাইক্রোঅর্গানিজম হতে পারে, অথবা তাদের প্রোডিউসকৃত এনজাইম ওই জায়গাতে কি করে পার্টিসিপেট করবে, করে র ম্যাটেরিয়ালের সাথে সে কেমিক্যাল রিঅ্যাকশন করবে, বায়োকেমিক্যাল রিঅ্যাকশন করবে, এবং তার আলটিমেট রেজাল্টে কি হবে? নতুন প্রোডাক্ট অ্যালকোহল তৈরি হবে। এই প্রক্রিয়াটার সময় কি হবে? হিট জেনারেট হবে এবং এফারভিসেন্স তৈরি হবে। এটা হচ্ছে ফার্মেন্টেশন প্রসেস। তাহলে ফার্মেন্টেশন প্রসেসে কি হয়? বেসিক্যালি এখানে হিট জেনারেট হয়, যে কারণে আমরা তাকে বলছি কি এক্সোথার্মিক রিঅ্যাকশন, অ্যাজ ওয়েল এজ সেখানে কি তৈরি হচ্ছে? সেখানে এফারভিসেন্স তৈরি হচ্ছে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, ঠিক আছে? তাহলে একটা র ম্যাটেরিয়াল টার্নস টু এ নিউ প্রোডাক্ট লাইক গ্লুকোজ, র ম্যাটেরিয়াল টার্নস টু এ নিউ প্রোডাক্ট অ্যালকোহল বাই দ্য প্রেজেন্স অফ মাইক্রোঅর্গানিজম, অথবা তাদের প্রোডিউসকৃত কোনো এনজাইমের সাহায্যে বায়োকেমিক্যাল রিঅ্যাকশন হয়, তার ফলশ্রুতিতে আমরা যেটা পাই সেটা। ওকে, তার মানে এই প্রসেসটাকে আমরা মোটা দাগে কি বলি? ফার্মেন্টেশন বলি।
অনেক বাল্ক বা ভ্যারাইটি অ্যামাউন্ট অফ প্রোডাক্ট আমি কি করতে পারি ফার্মেন্টেশনের মাধ্যমে অ্যাচিভ করতে পারি ফার্মেন্টেশনের মাধ্যমে কি করতে পারি আমি অ্যাচিভ করতে পারি সবচেয়ে কমন एग्जांपल কি আছে দই পনির আচার তাই না অ্যালকোহলের কথা বললাম ভিটামিনস আছে অ্যান্টিবায়োটিক আছে এরকম অনেক আছে তোমরা যখন ফার্মেন্টেশন চ্যাপ্টারটা পড়বে বাবা তখন দেখবে ওখানে ডিটেইল পড়াবে তোমাদের কি কি ভাবে করা যায় কি ভাবে করা যায় ডিটেইল পড়াবে আমি জাস্ট একটা আইডিয়া দিলাম তোমাদের আচ্ছা ফার্মেন্টেশন প্রসেসটাতে বেসিক্যালি কোন ধরনের মাইক্রোঅর্গানিজম ইউজ হয় বেসিক্যালি যারা অ্যানিয়ারোবিক মানে কি অক্সিজেনের অনুপস্থিতিতে বাঁচে কিছু কিছু ক্ষেত্রে এয়ারোবিকও হতে পারে অর্থাৎ অক্সিজেনের প্রেজেন্সও হতে পারে তার মানে বোথ হতে পারে ইউজুয়ালি মোটা দাগে অ্যানিয়ারোবিক মাইক্রোঅর্গানিজম এখানে বেশি পার্টিসিপেট করে আর কিন্তু তোমার এয়ারোবিক অর্থাৎ অক্সিজেনের প্রেজেন্সটাও থাকে এরকম অর্গানিজমও এই কি রিঅ্যাকশনগুলোকে কি করতে পারে তোমার এটা টেক করতে পারে ক্লিয়ার বুঝতে পারছি দেখো কনফিউশন আছে বলেন তো ওকে গুড ভেরি গুড কিনে নিয়ে আসছেন না ওকে ঠিক আছে পিছনে কারা আসছে বলেন তো সত্যি আচ্ছা দেখছো আইডি কার্ডের মতো না এটা দেখা এটা ঝুলা রাখা ঠিক আছে আইডি কার্ড কই সবার করছো আইডি কার্ড হ্যাঁ ও আইডি কার্ড ব্যাগে রাখছে কেন ব্যাগে রাখছে কেন আমি কি তোমাদেরকে বেশি যন্ত্রণা দেই অবশ্যই দিই এত অমায়িক হল না ঠিক আছে আমার কেউ সহ্য করতে পারে হ্যাঁ না স্টাফ না টিচাররা না স্টুডেন্টরা না বাসার লোকজন না আশেপাশের লোকজন কেউ সহ্য করতে পারে বুঝতে পারছো তাহলে তোমাদের কি করতে হবে আইডি কার্ড করতে হবে ঠিক আছে না তো এর সাথে আইডি কার্ডের সম্পর্ক কোন সম্পর্ক নেই বললাম সরি এই পাশে রাখো তাহলে ফার্মেন্টেশন বুঝতে পারলাম আমরা পরীক্ষাতে যদি আমি বলি ফার্মেন্টেশন কি एग्जांपल সব লেখা পারবা হ্যাঁ বলবা যে আমি তো পারি লেখা দরকার কি আপনি পারেন লেখা দরকার কি ঠিক আছে না দুইজনের সময় বাঁচত আমিও লিখলাম না আমার সময় বাঁচত আপনারা পড়তে হইলে আপনার সময় বাঁচত আসলে মিলে ঝিলে মাছ ধরা হবে ঠিক আছে না ওকে আচ্ছা কি তোমরা দেরি কেন কোথেকে আসলা পরে বই আনছ করবা তোমরা তো দৌড়ায় আসো না এই তো এখানে আসো অনেকে দৌড়ায় আসো ঠিক আছে তাহলে আমাদের কি গেল ফার্মেন্টেশন গেল ঠিক আছে ওকে আচ্ছা এইবার আমরা যে টপিকটা পড়ব যেটা কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি পড়ব আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি পড়ব আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি পড়ব আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু কিছু কথা অলরেডি আমি বলে ফেলছিলাম প্রথম ক্লাসে তাই না ইঞ্জিনিয়ারিং কার ইঞ্জিনিয়ারিং করব কিসের ইঞ্জিনিয়ারিং করব জেনেটিক জেনেটিক মানে কি কোন একটা পার্টিকুলার সেলের কি জিন লেভেল কোন একটা পার্টিকুলার কি সেলের জিন লেভেলে জিন কাকে বলে যেটা পড়ি না ওইটা জিন নাকি তাই তো নাকি তোমরা সায়েন্টিস্ট মানুষ তোমাদের জিন হচ্ছে জিইএন জিন আর ওটা হচ্ছে ডিজেআইএন জিন ঠিক আছে তোমরা পার্থক্য আছে জিন কাকে বলে জিন হচ্ছে স্যার ওইটা যেটা স্যার জিন ঠিক আছে না জিন কাকে বলে ডিএনএ ইউনিট কি ধরনের ইউনিট আচ্ছা এটা স্যার আপনাদের বুঝতে হবে জিন হচ্ছে একটা পার্টিকুলার সেগমেন্ট যেটা একটা নির্দিষ্ট ধরনের প্রোটিন তৈরি করে এনকোড একটা প্রোটিন তৈরি করে সব জিনই যে প্রোটিন তৈরি করবে নট নেসেসারি তাই না তার মানে কি হচ্ছে জিন হচ্ছে ডিএনএ একটা পার্টিকুলার সেগমেন্ট প্রোটিন তৈরি করে ওকে কোডিং সিকোয়েন্স আচ্ছা কি দেরি কেন ক্লাস শুরু করে গেছে তুমি কি রুমে কখনো ক্লাস করো না ক্লাস তো করা হয়েছে ও ওয়াও ওরে কেমনে বাই করলা গুগলে মানে স্টাফ জিজ্ঞেস দিতে স্যার হ্যাঁ কি বলছো স্টাফও বলে না স্যার হ্যাঁ ও তুমি এমন স্টাফে জিজ্ঞেস করছো ও জানে বুঝছো না কি বই আনছো জি স্যার আচ্ছা আইডি কই পড়ো নাম কি কই দাও না মনে হবে ভাত খাইছো খাইছি কিটা খাইছো মাছটা খাইছি কি মাছটা খাইছো বড় মাছটা খাইছি বড় মাছের নাম কি কাতলা মাছ তো একবারে কও কাতলা মাছটা ভাত খাইছি তেলা ডাকায়া বমি করা বাইরে দেখেছি কিনা
ওকে, তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে কি পার্টিকুলার একটা সেলের জেনেটিক লেভেলে যদি কোনো কারেকশন করি অথবা তাকে ম্যানিপুলেট করি, তাকে অল্টার করি, যে প্রসেসের মাধ্যমে করি তাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা কি করি একটা পার্টিকুলার সেলের জেনেটিক লেভেলে তাকে কি করি ওই জিনটাকে অল্টার করি, ম্যানিপুলেট করি। ঠিক আছে, এটাকে বলা কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কেন করি? যেন ওই পার্টিকুলার সেল থেকে আমি কোনো ডিজায়ার্ড প্রোডাক্ট বা সার্ভিস অ্যাচিভ করতে চাই যেটা সে নরমালি দিত না, যেটা সে নরমালি কনফার্ম করে না। তাহলে জেনেটিক কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে আমি একটা টার্গেটেড বা পার্টিকুলার সেলের জেনেটিক লেভেলে কি করে অল্টারেশন করি বা ম্যানিপুলেশন করি। কেন করি? যেন সেখান থেকে আমি আমার কোনো ডিজায়ার্ড প্রোডাক্ট অথবা আমি কি করতে পারি কোনো ডিজায়ার্ড সার্ভিস অ্যাচিভ করতে পারি, সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমি কি বুঝাতে পারছি রে বাবা? বুঝছো তোমরা? কনফিউশন নাই তো? ফর এক্সাম্পল কি বলছিলাম, ইনসুলিন প্রোডাকশনের কথা বলছিলাম, তাই না? ইকোলাই সে সারা জীবনেও নিজে নিজে কখনো ইনসুলিন প্রোডিউস করতে পারবে না। আমরা কি করছি, ইনসুলিন প্রোডিউসিং জিনটা ওই ইকোলাই প্লাজমিডের মধ্যে ইনকর্পোরেট করছি, রাইট? তার জেনেটিক লেভেলে অল্টারেশন করছি, চেঞ্জ করছি, ম্যানিপুলেট করছি। তার ফলশ্রুতিতে ওই ইকোলাই কি করছে, মিলিয়নস অফ কপি কনভার্ট করেছে, তখন মিলিয়নস অফ কপি কি তৈরি করছে, ইনসুলিন প্রোডিউসিং জিন তৈরি করছে। সেখান থেকে আমরা ইনসুলিন কালেক্ট করছি। তার মানে এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ওয়ান অফ দ্য প্রাইম মেজর এক্সাম্পল। আমি কি বুঝাতে পারছি? ক্লিয়ার? এরকম অনেক এক্সাম্পল বলছিলাম না তোমাদের, যেমন কি পানির নিচে ধান গাছের কথা বলছিলাম, টমেটো সহজে নষ্ট হয় না সেটা বলছিলাম, তাই না? তারপরে কি বলছিলাম, হ্যাঁ হ্যাঁ গোল্ডেন রাইসের কথা বলছি, ব্ল্যাক বেঙ্গল গোটের কথা বলছি, তাই না? তারপর নিউক্লিয়ার ওয়েস্ট ম্যানেজমেন্টে যে আমাদের অর্গানিজম ইউজ করা হয় জেনেটিক্যালি মডিফাইড বলছি, তাই না? তার মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে আমি পার্টিকুলার কোনো বায়োলজিক্যাল এজেন্টের বা সেলের ভিতরে যে জেনেটিক কি আছে ইনফরমেশন গুলো আছে সেগুলোকে অল্টার করি, চেঞ্জ করি, ম্যানিপুলেট করি। কেন করি? যেন তার কাছ থেকে আমি কোনো ডিজায়ার্ড প্রোডাক্ট বা সার্ভিস অ্যাচিভ করতে পারি। ক্লিয়ার? কনফিউশন আছে? এই এক্সাম্পলটাই আমি বলছি তোমাদেরকে, অনেকগুলো এক্সাম্পল। পরীক্ষাতে যদি বলি ডিফাইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং উইথ এ সুইটেবল এক্সাম্পল, আই হোপ আমরা পারবো নাকি? দেখো কথাটা পারবে নি? শিওর? তোমাদের কাছে বায়োটেকনোলজি টেকনোলজি খুব কঠিন মনে হচ্ছে? ঠিক আছে, কনফিউশন নাই তো? দেখো এই খাতাটা বইরা লাগছে ভালো, হ্যাঁ আমি না খাতার মধ্যে বোর্ডের মধ্যে সাল লাগছে কি প্রভাব লাগছে, সারও লাগছে, খাওয়া লাগছে, তারপর সারের মুখ চাওয়া লাগছে, তারা কি করবে খাতা সিরা পাবে, সারকে ফলো করো, বুঝলাম? হ্যাঁ এত বুঝতে পারতেছে না কি করবো আর, হ্যাঁ আর না বাচ্চাদের দিয়ে শিখতেছে এই 55 লাখ বোর্ডে গিয়ে 5 টাকা খাটে লাগছে, বাকি তাহলে কই না স্যার আরেকটা 5 কি ডাইনে লিখো না বাইরে, হ্যাঁ তো এরকম অবস্থা। বুঝতে পারছো? কি যা পড়া এটা মনোযোগ দিয়ে শুনবা, লিখবা, ঠিক আছে, কিন্তু নিজেরও কিছু কি ইম্প্রোভাইজেশন থাকতে হবে নাকি? খুব বুঝছো নাকি? কই না স্যার আপনি টেনশন করে না, আজকে একটা কাগজ আছে যাও সকালে যেটা নাকি? এটা কি আরেকজন ধার দিচ্ছে নাকি তোমার? গুড। কি রিভু তুমি যে ডায়রি আনছো কি এত ছোট ডায়রি, তোমার তো সব কি মানে তুমি এরকম ক্যারি করা যায় ইজি, সহজে ফেলে দেওয়া যায়, এরকম জিনিসপত্র নিয়ে ঘুরে গেল, তোমার দেখো কখন কি একদিন ইউজ করে পালা গেছে, তখন কি একটা বিভৎস ব্যাপার হবে বলো তো? যাই হোক ঠিক আছে, ওকে আচ্ছা তাহলে দুইটা টপিক কিন্তু শেষ, দেখছো টপিক ইজি না? বায়োটেকনোলজি কাহা বার করছে বুঝছো? বুঝছো? আচ্ছা তোমরা আজকে 7 দিন ধরে আসছে কেন আমাকে ঘটনা কি প্রোগ্রাম আছে নাকি তোমাদের? হ্যাঁ কি ছেলে রাস্তা দিতে হবে নাকি পয়সা রোড়েই মিলে ওরা যে আসে হাত পা দিয়ে আমাগুলি দিয়েই হয়, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে থার্ড টপিক, সেল কালচার টিস্যু কালচার কাকে বলে? সেল কালচার টিস্যু কালচার কাকে বলে? সেল কালচার টিস্যু কালচার কাকে বলে? কাকে বলে? কালচার কাকে বলে? কালচার কালচার মানে স্যার আচার অনুষ্ঠান, নৃত্য পরিবেশন, সঙ্গীত পরিবেশন, অভিনয়, ঠিক আছে না? এগুলো নাকি? কালচার কথাটা কোথা থেকে আসছে?
কাল্টিভেশন থেকে আসছে, কাল্টিভেশন চাষাবাদ থেকে আসছে। মানে কোনো কিছু প্রডিউস করা, কোনো কিছু প্রডিউস করা, সিনথেসাইজ করা, সেখান থেকে জানতে কথাটা আসে। তাহলে সেল কালচার, টিস্যু কালচার, অর্গান কালচার বলতে কি বুঝি? আমরা এই জিনিসগুলো জেনারেট করব, তৈরি করব থ্রু সুইটেবল মিডিয়াম, একটা কন্ট্রোল এনভায়রনমেন্ট এনশিওর। তাহলে সেটা ইন ভিট্রো হতে পারে, ইন ভিভো হতে পারে। তাহলে সেল কালচার, টিস্যু কালচারগুলো কি? এটা একটা টেকনিক যেটার মাধ্যমে আমরা কি করি? আর্টিফিশিয়ালি ল্যাবরেটরিতে একটা কন্ট্রোল এনভায়রনমেন্ট মেইনটেইন করে আমি সেগুলোকে কি করি? সিনথেসাইজ করি বা গ্রো করার চেষ্টা করি বা কাল্টিভেট করার চেষ্টা করি। ক্লিয়ার? তোমরা সেল কালচার করছো কখনো? করছো? হ্যাঁ, 9-10 করছো তো অনেক কাজ করছো। ইউনিভার্সিটিতে করো না? করছো তো? ব্যাকটেরিয়া গ্রো করাইছো তো? মাইক্রোবায়োলজি করছো না? হ্যাঁ, করছি। তার মনে তো থাকে না স্যার, এত পড়া আপনি তো না স্যার একটা দুটো পড়েন, আপনার মনে থাকে। আমরা কত কিছু করি, মনে কি থাকে স্যার? আচ্ছা, করছো তো এটা, তাই তো? তাহলে কি করছিলা তোমরা? একটা সুইটেবল মিডিয়া নিছিলা না? মিডিয়াম কি? নিউট্রাল অ্যাগার মিডিয়াম নিছিলা ফর এক্সাম্পল পেট্রি ডিশের মধ্যে। তারপরে একটা জায়গা থেকে ওখানে ব্যাকটেরিয়াকে কি করছিলা? ইনকর্পোরেট করছিলা, ইন্ট্রোডিউস করছিলা, তাই না? তারপর কি করছিলা? মার্কিং করে সেটাকে নির্দিষ্ট টেম্পারেচারে নির্দিষ্ট সময় কি করছিলা? ইনকিউবেটরে দিছিলা। তার মানে কি এটা কন্ট্রোল এনভায়রনমেন্ট না? তারপর কি হইছে? পরে দিয়ে দিচ্ছে বের করে দেখছে ম্যাজিক, খালি চোখে রাখা যাচ্ছে, রাইট? তাই তো? তাই না? এটাই তো সেল কালচার। কি কথাটা ঠিক কি না? ওকে, বুঝতে পারছো? আচ্ছা, সবাই কলম রাখো, কলম কাগজ রাখো। হ্যাঁ, আর দুই হাত এরকম করো, সবাই ধরো, ধরো, ধরো। বুঝছো? দেখো একজনের ধরো, শর্ট দিও, এমনি ধরো, ধরো। হ্যাঁ, আচ্ছা, খারাপ হলো। এটা কি হয়ে যায়? ব্যাকটেরিয়া, অর্গানিজম আমরা ধরতে পারি, অনুভব করতে পারি না, দেখতে পারি না। কিন্তু তোমার এই হাতটা তুমি যদি প্রপার ওয়েতে কি ডিসইনফেকশন না করে তুমি যদি একটা অ্যাগার প্লেটের মধ্যে কি করো? টাচ করো, করে রেখে দাও, দেখো যে এখানে অর্গানিজম গ্রো হবে, যদি কন্ট্রোল এনভায়রনমেন্টে থাকে। বুঝতে পারছো? সেল কালচার, টিস্যু কালচারে কি করা হয়? পার্টিকুলার সেলকে গ্রো করাইতে পারি বা ক্লাম্পস অফ সেলকে গ্রো করাইতে পারি, পার্টিকুলার টিস্যুকে গ্রো করাইতে পারি, এবং পরবর্তীতে চাইলে আমরা অর্গানও ডেভেলপ করতে পারি। তাহলে সেল কালচার, টিস্যু কালচার বলে ভ্যাকসিন প্রিপারেশনে, অ্যান্টিভাইরাল ড্রাগ তৈরির ক্ষেত্রে বা অন্যান্য রিসার্চ পারপাসে আমরা কি করতে পারি? এটা যথেষ্ট বড় ভূমিকা আছে, ইউটিলাইজেশন আছে। তাহলে সেল কালচার, টিস্যু কালচারটা ইম্পর্টেন্ট। এটা যখন একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করি তখন আর এগুলাকে আমরা কালচার না বলে আমি বলি ক্লোনিং। ক্লোনিং বলি, কি বলি? ক্লোন। ক্লোন মানে কপি তৈরি করা। ক্লোন মানে হচ্ছে কি? কপি তৈরি করা। সেটা ইন ভিভো করে, সেটা ইন ভিট্রো না, সেটা হচ্ছে কি ইন ভিভো। ইন ভিভো মানে কি? উইদিন দ্য বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে তাকে ইনকর্পোরেট করার চেষ্টা করি। ঠিক আছে না? এগুলা নিয়ে পরবর্তীতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং টুলস এন্ড টেকনিক যে চ্যাপ্টার আছে ওখানে দুই একটা एग्जांपल দেখবে যে কিভাবে ক্লোনিং করে না। ঠিক আছে? তোমার বাসায় গিয়ে চেষ্টা করবা, সকালবেলা উঠে দেখো তুমি 2-3 করে যাচ্ছে। ঠিক আছে না? হ্যাঁ, এত ইজি না। ঠিক আছে? এত ইজি না। হ্যাঁ, কিন্তু জিনিসটা কি সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো পরে। তাহলে সেল কালচার, টিস্যু কালচার আমরা কি বুঝতে পারলাম? কনফিউশন আছে কোনো? ক্লিয়ার? ওকে, দেখো বুঝতেছো না বাবা? কি দেরি করে আসলে বুঝছো? কনফিউশন নাই তো? বুঝছো? বুঝছো? আচ্ছা, তাহলে মাইক্রো অর্গানিজমের সেল হতে পারে, তাই না? তারপরে কি হতে পারে? প্ল্যান্ট হতে পারে, এনিম্যাল হতে পারে, সবগুলাকে কি করা সম্ভব? কালচার করা সম্ভব। তার মানে আইদার প্ল্যান্ট সেল হতে পারে, আইদার এনিম্যাল সেল হতে পারে, অথবা মাইক্রো অর্গানিজম নিয়ে আমরা ডিল করতে পারি। তার মানে তিন ধরনের বায়োলজিক্যাল এজেন্ট নিয়ে আমরা কাজ করতে পারি, তাই তো? আইদার প্ল্যান্ট অথবা এনিম্যাল অথবা কি মাইক্রো অর্গানিজম। ঠিক আছে? তাহলে এটা নিয়ে আমরা ডিল করব। আচ্ছা, ধরো মাইক্রো অর্গানিজম আমি ম্যানিপুলেট করে তৈরি করলাম, তাহলে ওই মাইক্রো অর্গানিজমটাকে অন্য একটা নামে রাখি। আমরা কি বলি? আমরা বলি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। কি বলি আমরা? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। সংক্ষেপে বলে জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তার মানে কি? ওটাকে আমি মডিফাই করছি, তাই না? এরকম জেনেটিক্যালি মডিফাই কি তৈরি করা সম্ভব? এনিম্যাল তৈরি করা সম্ভব। এরকম জেনেটিক্যালি মডিফাই কি করা সম্ভব? প্ল্যান্ট তৈরি করা সম্ভব। এরকম জেনেটিক্যালি মডিফাই কি করা সম্ভব? ক্রপ তৈরি করা সম্ভব, রাইট? কিন্তু আমি যদি এগুলা আমার নিজের পারপাসে ইউজ করতে চাই তাহলে ওই লেভেলের গায়ে লিখে দিতে হবে যে জিএমও প্রোডাক্ট। কেউ যদি চায় তাহলে সে ওটা দেখে কিনবে, আর কেউ না চাইলে সেটা ইউজ করবে। কারণ এটা নিয়ে কিছু কন্ট্রোভার্সি আছে, এটা কিছু লিমিটেশন আছে।
এটা আমি এখন পর্যন্ত জানি না আমার জন্য কতটুকু সেফ না সাউন্ড। আমার পক্ষে এখনো সেটাকে 100% ইনশিওর করা সম্ভব হয় না। হয়তো আমার জন্য সেফ, কিন্তু আমার পরবর্তী বংশধরগুলোর জন্য সেটা সেফ কিনা আমি কিন্তু জানি না, কারণ এখন কিন্তু ওই 3-4টা জেনারেশন আমার পক্ষে অবজার্ভ করা সম্ভব হয় না। সেই কারণে অনেকে এটার এগেইনস্টে, ঠিক আছে, এনার এগেইনস্টে। কিন্তু এটা আবার আমাদের অনেক থেকে কাজেও লাগে, যেমন মেডিকেল পারপাসে আমাদের কাজে লাগতেছে, বা খাবার চাহিদা মেটানোর জন্য আমাদের কাজে লাগতেছে, বা বিভিন্ন ধরনের জিনিসপত্রকে রিভাইভ করার জন্য কাজে লাগতেছে। কিন্তু আমি ধরো বাজারে কোনো টমেটো পাই দিলাম, ওখানে আমার লেখা থাকতে হবে যে জিএমও প্রোডাক্ট। যদি লেভেলের গায়ে থাকে ওইটা দেখে যার মন চায় কিনবে, যার মন চায় না কিনবে না, এই জিনিসটা ইনশিওর করতে হবে, ঠিক আছে। সেল কালচার টিস্যু কালচারের জন্য আমরা অ্যানিমাল সেল কালচারের দিকে যদি যাই, অ্যানিমাল সেল কালচারের কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। এরকম অ্যানিমাল কি টিস্যু কালচার বা সেল কালচারের কিছু ক্যারেক্টারিস্টিক আছে, এগুলা নিয়ে একটু কথাবার্তা বলবো, ঠিক আছে। আচ্ছা, কি কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে? ধরো আমি যদি আর্টিফিশিয়ালি কন্ট্রোল এনভায়রনমেন্টে ইন ভিট্রো এগুলো নিয়ে ডিল করি, তাহলে আমার পক্ষে কি করা সম্ভব? আমার পক্ষে ওইটাকে ঠিক মতো প্রপার ওয়েতে দেখা সম্ভব, রেগুলেট করা সম্ভব, ওইটাকে ঠিক মতো ম্যানিপুলেট করা সম্ভব। কিন্তু এটা যদি বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে ইন্ট্রোডিউস করি, তাহলে আমার পক্ষে সেটা ডিফিকাল্ট। কোনটার কারণে কি হচ্ছে এটা বোঝাটা ডিফিকাল্ট। তার মানে অ্যাডভান্টেজ কি, যেহেতু এটা বাইরে করতেছি, তাহলে সেটার বিহেভিয়ার রেসপন্স রেগুলেশন আমার পক্ষে হ্যান্ডেল করা অনেক ইজি। 2 নম্বর কি হতে পারে? 2 নম্বর হচ্ছে এটা কি স্টেবল হচ্ছে কিনা, বা ঠিকমতো সার্ভাইভ করতেছে কিনা। এটা কিন্তু আমি কয়েকটা জেনারেশন অবজার্ভ করলে সেটাকে আমার পক্ষে কি করা সম্ভব, বোঝা সম্ভব। কিন্তু এটা যদি বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে হইতো, দিয়া মরে গেছে না, এটা কি আমার জন্য ঠিক হতো? ব্যাপারটা ঠিক হতো না, তাই না? সেম ওয়েতে কিছু এথিক্যাল মোরাল জিনিসগুলোকেও আমি কি করতে পারি, আমি এই সেল কালচার টিস্যু কালচারের মাধ্যমে অ্যাভয়েড করতে পারি, যেটা আমার পক্ষে ইন ভিভো করলে অনেক ডিফিকাল্ট। এথিক্যাল মোরাল অ্যাক্টিভিটি কি? আমি চাইলে আমার মতো 10টা মানুষ বাজারে ছেড়ে দেবো, এটা ঠিক না। বা আমি একটা পার্টিকুলারলি কি করব, কিডনির সেল ডেভেলপ করতে চাই একটা বায়োলজিক্যাল সিস্টেম, ওটা কি হলো আমার বডিতে, কি হলো আমার বডিতে অ্যান্টিবডি তৈরি করে আমার বডির কিডনি তৈরি করতে গিয়ে মানুষকে মেরে ফেললো, বা কি করলো অন্য একটা অর্গানকে নষ্ট করে ফেললো, ওটা পচে গেল, নষ্ট হয়ে গেল, তাহলে সেটাকে আমার জন্য এথিক্যাল মোরালি আমি এটাকে অ্যাকসেপ্টেড না। তার মানে এথিক্যাল মোরাল ইস্যুগুলোকে অ্যাভয়েড করা যায়। এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? ডিসঅ্যাডভান্টেজ হতে পারে এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ। কেন? কারণ আমাকে একটা আর্টিফিশিয়াল কন্ট্রোল এনভায়রনমেন্ট মেইনটেইন করতে হয়, তাই না? তারপরে আমার যা যা লাগে সেখানে বাইরে থেকে ইনপুট দিতে হয়। তুমি যখন একটা পাখি আকাশে ঘুরে বেড়ায়, ও কিন্তু নিজের মতো খাবার দাবার কালেক্ট করে খায়, কিন্তু যখন একটা পাখিকে তুমি খাঁচার মধ্যে এনে বন্দি করো, তাহলে তোমাকে বাইরে থেকে খাবার দিতে হয় না তাকে। তার মানে এটা একটা কন্ট্রোল এনভায়রনমেন্ট হওয়ার কারণে সেটা মোর এক্সপেন্সিভ হয়ে যায়, মোর এক্সপেন্সিভ হয়ে যায়। আরেকটা কি হতে পারে, আমাকে এখানে প্রত্যেকটা জিনিসকে প্রপার ওয়েতে কি করতে হবে, অবজার্ভ করতে হবে, হ্যান্ডেল করতে হবে, আদারওয়াইজ সেটা কন্টামিনেশন হওয়ার ঝুঁকি থাকে, নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, রাইট? লাইক কি আমাকে যখন অক্সিজেন দেওয়া দরকার অক্সিজেন দিতে হবে, যখন কার্বন ডাই অক্সাইডকে বের করে দেওয়া দরকার সেটা দিতে হবে, যখন যে ধরনের নিউট্রিশন সাপ্লাই দেওয়া দরকার সেটা দিতে হবে, যে টেম্পারেচার রাখা দরকার সেই টেম্পারেচারে রাখতে হবে, যে ময়েশ্চার কন্টেন্ট মেইনটেইন করা দরকার সেটা করতে হবে। তার মানে একটা কন্ট্রোল এনভায়রনমেন্ট ইনশিওর করাটা আমাদের জন্য অনেক কি হয়, চ্যালেঞ্জিং, তাই না? আর আরেকটা মেজর ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে মলিকুলার লেভেলে অর্থাৎ জেনেটিক লেভেলে সমস্যা। আমরা কি জানি রিড ব্লাড সেলগুলোকে কিভাবে হয়, ক্রোমোজোম কনস্টিটিউয়েন্ট 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16 এইভাবে বাড়ে। কিন্তু ওইখানে দেখা যায় পার্টিকুলার সেলের মধ্যে ক্রোমোজোম কনস্টিটিউয়েন্টগুলো একটু এলোমেলো হয়ে যায়, 2 থেকে 4 এর জায়গায় 3 হইছে, 5 হইছে, এগুলোকে আমরা বলি ইউনিপ্লয়েড ক্রোমোজোম কনস্টিটিউশন। ইউনিপ্লয়েড ক্রোমোজোম কনস্টিটিউশন, এটার উদ্দেশ্য হচ্ছে ওই সেলটা সারভাইভ করে না, মারা যায়, নষ্ট হয়ে যায়। বুঝতে পারছেন? এটা একটা মেজর চ্যালেঞ্জ, সব ক্ষেত্রে হয় না, বাট এটা একটা মেজর চ্যালেঞ্জ। তার মানে ক্রোমোজোম কনস্টিটিউয়েন্টসটা ঠিক থাকে না অনেক ক্ষেত্রে, ঠিক আছে না? 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা হওয়ার কথা, সেটা ঠিকঠাক মতো না হয়ে 2টা থেকে 3টা বা 5টা হয়ে গেল, তাই না? এই ধরনের ব্যাপার। কি এত দেরি কেন? পরে কেন মাস্টার পজিটিভ সময় বাইরে যায়, তোমার কি, তোমার দেরি হলো কেন? অ্যাক্টিভ রেজাল্ট, হ্যাঁ মাস্টার বই আনছ, আইডি কার্ড কই, এই তোমার আইডি কই, বই কই, বসে নাও, বসে নাও, বসে নাও, আইডি পড়ো, সামনে আসো, অনেক জায়গা আছে। কেন আজকে রাস্তায় জ্যাম কেন? বাংলাদেশ প্রথম হবে কি একটা
বাংলাদেশে কোনদিন জ্যাম ছাড়া দেখছো? যেটা দেখবা না ওইটাই অবাক হওয়ার বিষয়, তাই না? হ্যাঁ, বুঝি না। তাই কি করবা এই জন্য? আজকে ক্লাস হলে গতকালকে রওনা দিয়ে চলে আসবা, এখানে থাকবা। হ্যাঁ, এটা করতে হবে, বুঝছো না? হ্যাঁ বলা 9টার পরে বের করে দেবো, রাস্তায় থাকবা। হ্যাঁ, এইতে বোঝা যায় তোমার পড়াশোনার প্রতি ডেভোশন করা বাধ্যই আছে। হ্যাঁ, আগে যদি জানতাম তাহলে থাকতামই না, তাই বছর হয়ে গেছে, কি আর করা নাকি? তো কোথায় ছিলাম আমরা? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলছি, তাই না? তোমরা যে বই কিনছো বইয়ের মধ্যে অনেক অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পাও, আমি কয়েকটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তোমাদের মতো পছন্দসই আরো কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অ্যাড করে নিতে পারো, ঠিক আছে? আমি যেটা বলছি এটাকে আসমানি কিতাবের বাণী মনে করে পড়ার দরকার নেই, এটা জাস্ট শেয়ার করা, ঠিক আছে না? হ্যাঁ, বুঝতে পারছি? হ্যাঁ, এটা জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য আমরা বলছি। কিছু অ্যাডভান্টেজের কথা বলবো, কিছু ডিসঅ্যাডভান্টেজ। এনিম্যাল সেল কালচার বা টিস্যু কালচারটা কি হচ্ছে? ইট ইজ ডিফিকাল্ট টু কি করা, ডিফিকাল্ট টু এটাকে মেইনটেইন করা, কারণ এটাতে মেজর কিছু চ্যালেঞ্জ থাকে। এই চ্যালেঞ্জগুলো কি তার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে একটা ধারণা দিলে বোঝা যাবে যে এই চ্যালেঞ্জ থাকে। আচ্ছা, কিছু কিছু সেল আছে যেটা কম সময় বাঁচে, শর্ট। ধরো আমি ব্লাড সেল ডেভেলপ করতে চাচ্ছি, ব্লাড সেলগুলো কি হয়, শর্ট লিভ হয়, অল্প সময় বাঁচে তারপরে মারা যায়। কিন্তু আমাদের ব্লাড সেল তো মিনিমাম কি 3 মাস বাঁচার উচিত, তাই না? তাই তো বাঁচা উচিত, কিন্তু দেখা যাচ্ছে এটা মাত্র 2-3 দিন 5 দিনে নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য এটা ডেভেলপ করা কিন্তু আমাদের জন্য মোর চ্যালেঞ্জ। তার মানে এই ক্যারেক্টারিস্টিকটা মাথায় রাখতে হবে, এটা প্রপার টাইম পর্যন্ত স্টেবল কিনা। 2 নম্বর আছে কিছু সেল কি হয়, সারভাইভ করে, লং টার্ম পর্যন্ত থাকে, কিন্তু তারা ডিভাইড করতে পারে না। যেমন কি নিউরন, এটাকে আর্টিফিশিয়ালি ডিভাইড করতে পারবে? তাহলে এটা মেজর একটা চ্যালেঞ্জ আর্টিফিশিয়ালি তৈরি করতে গেলে আমার জন্য, রাইট? 3 নম্বরটা আছে কিছু সেল কি করে, তৈরি হয়, পারসিস্ট করে, কিন্তু 2-3 সপ্তাহ পরে সেটা নষ্ট হয়ে যায়। ইলাস্টিক ফাইবার সেলগুলো বা তোমার মাসল সেলগুলো, এই সেলগুলো কিছু সময় সার্ভাইভ করে, কিন্তু যতক্ষণ পর্যন্ত করার দরকার সেটা করে না, কিন্তু প্রথমটার তুলনায় তুলনামূলক বেশি সময় সার্ভাইভ করে। বুঝতে পারছো? আর 4 নম্বরটা হচ্ছে কিছু সেল আছে সেটা কনভার্টেড হয়ে যায় ক্যান্সার সেল। কিছু সেল আছে যেগুলো মিউটেশনের ফলশ্রুতিতে কি হতে পারে, ক্যান্সার সেলে কনভার্ট। ক্যান্সার সেল মানে তার মানে সে কন্টিনিউয়াসলি কি হতে থাকবে, গ্রো হতে থাকবে, কন্টিনিউয়াসলি সে কি হতে থাকবে, গ্রো হতে থাকবে কন্টিনিউয়াসলি। তার মানে তার কোনো থামার কোনো লক্ষণ নেই। সেটা কি আমাদের জন্য ভালো কিছু হবে? ভালো কিছু হবে না, রাইট? তার মানে এই ধরনের কিছু ক্যারেক্টারিস্টিক অ্যানিমাল সেলগুলোতে দেখা যায়, সেই কারণে তাদেরকে আমার সেল কালচার টিস্যু কালচার করাটা একটু কি চ্যালেঞ্জিং দেন দা মাইক্রো অর্গানিজম অথবা প্ল্যান্ট সেলের তুলনায়। আমি কি বুঝাতে পারছি? আমি যদি পরীক্ষাতে বলি মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যানিমাল সেল কালচার, পারবা? পারবা? 4টা কথা বলছি। একটা হচ্ছে কিছু সেল বাঁচে কিন্তু খুব শর্টেস্ট টাইমের জন্য। 2 নম্বর হচ্ছে কিছু সেল বাঁচে কিন্তু ডিভাইড হয়। 3 নম্বর কিছু সেল কি হয়, আলটিমেটলি একটু লঙ্গার ভার্সনে বাঁচে, কিন্তু যত দিন পর্যন্ত সার্ভাইভ করার কথা সেটা সার্ভাইভ করে না। আর 4 নম্বরটা হচ্ছে তারা বাঁচে, সার্ভাইভ করে, কিন্তু সেটা ক্যান্সারের সেলে কনভার্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, রাইট? তার মানে এগুলো হচ্ছে বেসিক্যালি তার জন্য কি প্রাইম ক্যারেক্টারিস্টিক। এগুলাকে যদি আমি ঠিকমতো মেইনটেইন করতে পারি দেন উই ক্যান সাকসেসফুলি কি তাদেরকে কালচার করতে পারবো। আমি কি বুঝতে পারছি রে বাবা? বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, আমি তো অতি দ্রুত বলি, তোমাদের কষ্ট হয় বুঝতে? একই কথা বলে কিন্তু অনেকবার করে বলি, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছি আমরা? কনফিউশন আছে? তোমাদের কি মন খারাপ? কি রাজিতে লাগছে নাকি? কি মন খারাপ নাকি? তোমাদের মন খারাপ? এরপরে ক্লাস আছে? সারাদিন না? ঠিক আছে, আজকের জন্য কিন্তু ক্লাস করাটা যেত, অন্য দিন দিন টাইম হবে, ঠিক আছে? ওকে, তাহলে যা বললাম আমরা বুঝতে পারছি তো এখন পর্যন্ত? কোনো কনফিউশন নাই তো? দেখো রে বাবা, ঠিক আছে তো? ওকে, আমি কিন্তু এই লেকচারটা অলরেডি তোমাদেরকে আপলোড করে দিচ্ছি, যদিও তোমাদের একটু সময় নাই দেখা, কিন্তু আমি কিন্তু ক্লাসগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অলমোস্ট 3 সপ্তাহ হয়ে গেছে, তাই না? 3-4 সপ্তাহ তো ভালো হয়েছে স্যার, দেখি না পরীক্ষা আসুক, পরীক্ষাটি আগে মুহূর্ত করো, তাহলে মন থাকে, পড়ার সাথে সাথে বুঝে দেবো। কিছু আছে না মসজিদে ঢুকে সবার শেষে, তারপর বাইরে সবার আগে, বুঝছো না? হ্যাঁ, এই হচ্ছে আল্লাহ ইয়া পাওয়া কোয়ালিফাই, হ্যাঁ, দুঃখ সবার শেষে বাইরে গেল সবার আগে।
তো যাই হোক আমরা কি বুঝতে পারতেছি তো? কনফিউশন নাই তো? দেখো বুঝছো নাকি বাবা? শিওর? হ্যাঁ আপনি স্যার চালাই যান যতক্ষণ পর্যন্ত তার পেসে থাকবো ততক্ষণ পর্যন্ত না বলে বুঝে গেলাম কি আর করা, ঠিক আছে না? হ্যাঁ আমাদের সময় একবার আমি শর্ট হ্যান্ড টাইপ মানে লেখা শিখছি, হ্যাঁ ইয়েতে স্যার ক্লাসে করতো আমিও লেখা, তারপর কিছুদিন প্র্যাকটিস করে দিয়ে ভুলে গেছি, পরে পাশের ক্লাসমেটের ওর কাছ থেকে খাতা নিয়ে পরে আমার লিখতেছি এরকম। হ্যাঁ তো এরপর থেকে ডিসাইড করলাম ক্লাসে কিছু পড়লে লেখা দরকার নেই, হ্যাঁ লিখলে কি হবে, লিখলে পড়তে হবে, পড়লে মনে রাখতে হবে, মনে রাখলে এটা আবার লিখতে হবে, কিছু কিছু করা হবে, ঠিক আছে? এটা ভালো না? বুঝছো নি? কি বুঝলাম? তাহলে তোমরা কি করবা? লিখবা না, পড়বা? পড়বো না, হ্যাঁ আবার পড়বা না। শুনো এই সেমিস্টারে যদি পাস করে বের হয়ে যাও স্টুডেন্ট লাইফ শেষ হয়ে যাবে না? এনজয় করো স্টুডেন্ট, এই সুবর্ণ সুযোগ, বুঝতে পারছো? হ্যাঁ দেখলা হারি, হ্যাঁ কেমন না? পাস করলে তো বেড়ে যাবে, বেড়ে গেলে তো বড় হয়ে যাবে, অনেক যন্ত্রণা, হ্যাঁ এ থেকে যতদিন স্টুডেন্ট থাকা যায়, ঠিক কি না? হ্যাঁ অনেকে অনেক বড় চিন্তা করতে পারে, হ্যাঁ মনে হয় আমার গাড়ি খবর আছে লাইট বন্ধ করে পরে এই মুহূর্তে হ্যাঁ তুই লজ্জা করো কই তো পারি, হ্যাঁ এরকম একটা কথা ওরা আবার ডিসকাস করতেছে, হ্যাঁ যাই হোক এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রাইমারি সেল কালচার। নাম থেকে বুঝতে যায়, ধরো প্রাইমারি সেল কালচার জিনিসটা কি এটা উঠায় দেখি, হ্যাঁ এটা আগে নাম দাও কি অবস্থা। আচ্ছা ধরো এটা একটা পেট্রি ডিশ, হ্যাঁ এটার মধ্যে মাইক্রো অর্গানিজম আছে, তোমরা আরেকটা নতুন পেট্রি ডিশে নিতে চাও, কিভাবে নাও? আঙ্গুল দিয়ে নাকি? তাহলে কি দিয়ে নাও? ফরসেপ দিয়ে মুড়াইয়া, কেন কইছো ফরসেপ? দেখি দেখি কেন সিনটা দিয়ে ধরে অর্গানিজম নেই নাকি কি করে? ও আরেকটা কই সোয়াইপ করে, কি সোয়াইপ করে? সোয়াইপ মানে ল্যাপটপে যায়, কি দিয়ে ল্যাপটপ? হাই হাই রে এই অবস্থা, হ্যাঁ কি দিয়া? ইনোকুলেশন মানে হচ্ছে দেওয়া। আরে কি ভয়াবহ সায়েন্টিস্ট একটা, চিন্তা করতে পারতেছস? তোরা তো মানে অন্য লেভেলে, আমি তো তখন তাকে কনফিউজ হয়ে যাব, আসলে আমি আসলে কিছু জানি কি না। হ্যাঁ আরে ওই এখন এটা বলে তো ও জানি তো, আমি দেখলাম কি পারছ এরকম একটা জিনিস থাকে, ফটো লুপ লুপ, কোশ্চেনটা কি কবে করেছিস? এনশিয়েন্ট ক্লাস লুপ করে দেবো, এটা হলো লুপ। এই লুপ দিয়ে তো না পিওর কালচার করার টেকনিক কয়টা? ব্যাকটেরিয়া পিওর কালচার করার টেকনিক কয়টা? সাইডে তাকে সেই সব সবগুলো এখন ইজি করে ভাবা, হ্যাঁ কি বলো পিওর কালচার করার টেকনিক কয়টা বলো? হ্যাঁ তুই আর আমি কি আমার দিকে দেখি কোশ্চেন করছে না কইছে এটাই বুঝি, হ্যাঁ এমন কনফিউজ করবো কেমনে বুঝছি? হ্যাঁ এই তখন কি মনে নাই কারো পিওর কালচারের টেকনিক কয়টা? এই মনে তো তুই কর। ওরে বাবা পাশেতে মানে হ্যাঁ আর সোয়াব টেস্ট কি পিওর কালচার টেকনিক? সোয়াব তো এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার টেকনিক, বেঞ্চ থেকে নিলাম, কোথাও থেকে নিলাম, কতবার দিয়ে শেষ। We are the pharmacists, FARM, কি 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 আর বলছো পছলা কি আর এখন এটা করলে করবো। ও স্ট্রেট প্লেট, স্প্রেড প্লেট, ফোর প্লেট শুনছো কখনো? এটা শুনো না, প্র্যাকটিক্যাল করো না, এটা স্ট্রেট প্লেট টেকনিক, ফোর প্লেট টেকনিক এগুলো করো না?
হ্যাঁ করছো না পোর্ট্রেট করছো গোল করে করে ঢালা দিছে করছো স্প্রে করছো কটন বার দিয়া ল্যাপটায় দিছো দিছো করছিল নাকি হ্যাঁ স্যার করেছিলাম আর আমার বন্ধু বান্ধবী করেছিল আমিও করেছিলাম কি ছিল সেটা আসলে বলার ইচ্ছা নাকি পিওর কালচার কেন করে কেন করে পিওর কালচার অবশ্যই না করে দোকানে তারা হাতে করে কেন করে একটা সিঙ্গেল কলোনি অ্যাচিভ করার জন্য কি করার জন্য সিঙ্গেল কলোনি মাইক্রো অর্গানিজমের সিঙ্গেল কলোনি অ্যাচিভ করার জন্য আমরা বলি CAFU কলোনি ফর্মিং ইউনিট CAFU কলোনি বাইর করার জন্য রাইট এটাকে বলে স্প্রেড পোর্ট্রেট এটা করলাম রাইট ওকে একটা পার্টিকুলার নির্দিষ্ট স্পেসিফিক অর্গানিজমকে যদি আমি কালচার করি সেটা হচ্ছে পিওর কালচার ওখানে অন্য কেউ থাকবে না ই কোলাই করলে কেবলমাত্র ই কোলাই থাকবে আর কেউ থাকবে না সেটা হচ্ছে পিওর কালচার এবং সেখান থেকে কলোনি কাউন্ট করার জন্য বা বের করার জন্য আমরা এই কালচারগুলো ইউজ করে থাকি রাইট তাহলে ব্যাকটেরিয়ার কলোনিকে কি বলে সংক্ষেপে কি হ্যাঁ CFU তো ব্যাকটেরিয়াটা স্যার আপনি আসছেন বারটা পড়ানোর কথা যথেষ্ট সময় আপনি এগুলো নিয়ে কেন ঠিক না ব্যাকটেরিয়ার কলোনিকে কি বলে কি কয় হ্যাঁ কিছু একটা বলে এই ব্যাপারে আমরা কনফিউজ কিন্তু কি যে বলে সে ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করতে হবে নাকি বল 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 কি এই সস্তা কেন একটা জিনিস শুনছো PFU প্ল্যাটফর্মিং ইউনিট শুনছো কখনো দেখছো না হ্যাঁ প্ল্যাটফর্মিং ইউনিট আরে অবস্থা রে তো পিজায়া মাইরা দাম দরকার মাইরা জিনিস করে আবার পিজায়া মাইরা দরকার ঠিক আছে না হ্যাঁ আচ্ছা কোথা থেকে গেছিলাম কি বলতে গেছিলাম প্রাইমারি সেল কালচার কাকে বলে ধরো এটা একটা সোর্স এখান থেকে অর্গানিজম নিয়ে এখানে আমি কি করলাম এখানে আমি সেটাকে ট্রান্সফার করলাম তারপরে এখানে কলোনি তৈরি করতে তাহলে এটাকে বলা হয় প্রাইমারি কালচার কি বলে প্রাইমারি কালচার একটা নির্দিষ্ট জায়গা থেকে অর্গানিজম নিয়ে আরেকটা জায়গাতে ইনকর্পোরেট করলাম সেখানে গ্রো হলো তাহলে সেটা হলো কি প্রাইমারি কালচার এখন এইখান থেকে নিয়ে যদি আরেকটা জায়গায় কালচার করব তাহলে সেটা কি প্রাইমারি কালচার হবে সেটাকে কি বলবো আমরা ভেরি গুড সেকেন্ডারি কালচার এখন এই প্রাইমারি কালচারের যে সেলগুলো এগুলো যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সার্ভাইভ করে তাহলে সেগুলোকে আমরা বলি সেল লাইন সেগুলোকে আমরা কি বলি সেল লাইন যদি প্রাইমারি কালচারের সেলগুলো একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সার্ভাইভ করে ইউজুয়ালি 2 to 5 ডেজ বা 2 to 7 ডেজ সার্ভাইভ করে তাহলে সেই সেলগুলোকে আমরা কি বলি সেগুলোকে আমরা বলি সেল লাইন সেটাকে আমরা বলি সেল লাইন সেটাকে আমরা বলি সেল লাইন 2 to 5 ডেজ ইউজুয়ালি এক্সেপশনাল 7 ডেজ কিছু কিছু ক্ষেত্রে হয় প্রাইমারি এগুলোকে আমরা বলি কি সেল লাইন কি বলি আমরা সেল লাইন আচ্ছা কিছু কিছু সেল আছে যারা অনেক লম্বা সময় পর্যন্ত সার্ভাইভ করতে পারে অনেক লম্বা সময় পর্যন্ত সার্ভাইভ তুলনামূলকভাবে সেগুলোকে প্রাইমারি যে কালচার করি কালচারে যে সেলগুলো থাকে সেগুলো 2 to 5 ডেজ পর্যন্ত সার্ভাইভ করলে সেটাকে আমরা বলি সেল লাইন কিন্তু কিছু কিছু প্রাইমারি সেল আছে যেগুলো কি করে একটু লম্বা সময় সার্ভাইভ করে সেগুলোকে আমরা বলি স্টাবলিশড সেল লাইন কি বলি আমরা স্টাবলিশড সেল লাইন তাহলে স্টাবলিশড সেল লাইনটা কি স্টাবলিশড সেল লাইন হওয়ার জন্য দুইটা শর্ত পূরণ করতে হয় কয়টা শর্ত পূরণ করতে হয় দুইটা কয়টা শর্ত পূরণ করতে হয় দুইটা ধরো এই প্রাইমারি কালচারে যে সেলগুলো আছে এগুলা যদি 2 থেকে 5 দিন পর্যন্ত সার্ভাইভ করে তাহলে আমরা বলি প্রাইমারি সেল লাইন বা সেল লাইন ওকে যদি এই সেলগুলা মিনিমাম 210 দিন কত মিনিমাম 210 দিন সার্ভাইভ করে যদি মিনিমাম কয় দিন 210 দিন সার্ভাইভ করে তাহলে ওই সেলগুলোকে আমরা কি বলি স্টাবলিশড সেল লাইন সেটাকে আমরা বলি স্টাবলিশড সেল লাইন এই 210 দিন কিভাবে বুঝবো আমি এইখান থেকে নিয়ে কালচার করব এইখান থেকে নিয়ে কালচার করব এইখান থেকে নিয়ে কালচার করব
এখান থেকে নিয়ে কালচার করব। এইভাবে কয়বার কালচার করা যাবে, সাব কালচার করা যাবে? মিনিমাম 70 বার। মিনিমাম কয়বার? 70 বার, 70 টাইম। কয়বার? 70 টাইম। 70 বার সাব কালচার করা যাবে। এবং একটা সাব কালচার থেকে আরেকটা সাব কালচারের মধ্যে পার্থক্য হবে কয়দিন? 3 দিন। পার্থক্য হবে কয়দিন? 3 দিন। ডিফারেন্সটা হবে কয়দিন? 3 দিন। তাহলে 70 × 3 গুণ করলে কত হয়? 210। তার মানে যে কালচারের সেলগুলা মিনিমাম 210 দিন সার্ভাইভ করে, হ্যাঁ, মিনিমাম 210 দিন সার্ভাইভ করে, এবং এটা মাথায় রাখতে হবে, সেটা কি করতে হবে? মিনিমাম 70 বার সাব কালচার করা যায়, এবং একটা সাব কালচার থেকে আরেকটা সাব কালচারের মধ্যে সময়টা কত দিন? পার্থক্য 3 দিন। তাহলে এই ধরনের কালচারগুলোকে, ওই ধরনের সেলগুলোকে আমরা কি বলি? আমরা বলি স্টাবলিশ সেল। কি বলি আমরা? স্টাবলিশ সেল। সেগুলোকে আমরা কি বলি? স্টাবলিশ সেল। প্রাইমারি সেল লাইন আর স্টাবলিশ সেল লাইনের মধ্যে আরো কিছু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে? প্রাইমারি সেল লাইনগুলো কি হয়? এগুলোকে আমরা বলি মর্টাল সেল লাইন। কি বলি আমরা? মর্টাল। আর স্টাবলিশ সেল লাইনগুলোকে আমরা বলি ইমর্টাল সেল লাইন। অথবা প্রাইমারি সেলগুলোকে আমরা বলি নরমাল সেল লাইন, আর স্টাবলিশ গুলোকে বলি ক্যান্সারাস সেল লাইন। ঠিক আছে? প্রাইমারি সেল লাইনগুলো বেসিক্যালি ডিপ্লয়েড, আর ওটা হচ্ছে হেটারোপ্লয়েড। ঠিক আছে? প্রাইমারি গুলো 2 থেকে 5 দিন সার্ভাইভ করে, ওটা 210 দিন সার্ভাইভ করে মিনিমাম। প্রাইমারি গুলোকে কোনো সাব কালচার করা যায় না, স্টাবলিশ গুলোকে সাব কালচার করা যায় মিনিমাম 70 বার, রাইট? প্রাইমারি সেল কালচার एग्जांपल কি হতে পারে? জিলিয়া সেল, জিলিয়া সেল। অথবা স্টাবলিশ সেলের কি হতে পারে? एग्जांपल হতে পারে কি? হেলা সেল, হেলা সেল। ঠিক আছে? প্রাইমারি গুলোকে স্টাবলিশ সেলে কনভার্ট করা যায় কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে এবং মিউটেশনের মাধ্যমে স্টাবলিশ সেলে কনভার্ট করা যায়। কিন্তু স্টাবলিশ সেলগুলোকে প্রাইমারি সেল লাইনে কি করা যায় না? কনভার্ট করা যায় না। ঠিক আছে? স্টাবলিশ সেল লাইনগুলোকে আমরা রিসার্চ পারপাসে ইউজ করি, কিন্তু প্রাইমারি গুলোকে রিসার্চ পারপাসে ইউজ করি না। স্টাবলিশ সেল লাইনগুলোকে আমি কি করতে পারি? ফ্রিজের মধ্যে মাইনাস টেম্পারেচারে অথবা কি লিকুইড নাইট্রোজেনের মধ্যে প্রিজার্ভ করতে পারি লম্বা সময় ধরে। আবার বের করে এনে সেটাকে কি করতে পারি? সেটা কিছু সময় রেখে টেম্পারেচারের সাথে খাপ খাওয়ালে তারপরে সেখান থেকে আবার যদি কালচার মিডিয়াতে গ্রো করে, সেটা গ্রো করে। কিন্তু প্রাইমারি কালচারের ক্ষেত্রে এই ধরনের কোনো কি ঘটনা ঘটে না। বুঝতে পারছি? তার মানে এরকম অনেক ধরনের কি আছে, ডিফারেন্সিয়েট করার মতো ক্যারেক্টারিস্টিক আছে বিটুইন দা প্রাইমারি সেল লাইন এন্ড স্টাবলিশ সেল। আমি কি বুঝাতে পারছি রে বাবা? হ্যাঁ, পড়া এত তাড়াতাড়ি বলতে লিখতে পারি না, মেজাজটা খারাপ লাগে। কি আবার পড়া এগুলো লেখা আছে কাগজের মধ্যে। ঠিক আছে? ওকে, কি হতে পারে? এটা হচ্ছে নরমাল, ওইটা কি কন্টিনিউয়াস। এটা হতে পারে কি মর্টাল, ওটা হতে পারে কি মর্টাল। এটা 2 থেকে 5 দিন, ওটা মিনিমাম 210 দিন। সাব কালচার করা যায় না, সাব কালচার করা যায়, রাইট? তারপর কি হচ্ছে? এটা জিলিয়া, ওটা হেলা। এটা ডিপ্লয়েড সেল, ওটা হেটারোপ্লয়েড সেল। প্রাইমারিতে স্টাবলিশে কনভার্ট করা যায়, কিন্তু স্টাবলিশকে প্রাইমারিতে কনভার্ট করা যায় না। ঠিক আছে? প্রাইমারিতে রিসার্চ পারপাসে ইউজ করি না, কিন্তু স্টাবলিশটাকে রিসার্চ পারপাসে ইউজ করি। আমি কি বুঝতে পারলাম? ক্লিয়ার? কনফিউশন আছে? বুঝতে পারছি? প্রাইমারি সেল লাইন অনেক ভাবে ভাগ করা যায়, ইউজুয়ালি তাদের ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করে এটাকে দুই ভাগে ভাগ করা। একটা বলে ফাইব্রোব্লাস্টিক সেল। ফাইব্রোব্লাস্ট হচ্ছে লেন্থ বড়, ওয়াইডের তুলনায় লেন্থ অনেক বড়। আর কিছু আছে এপিথেলিয়াল সেল, এরা হচ্ছে মোর অর্গানাইজ, অর্থাৎ মোর কি ওরিয়েন্টেশনটা ঠিক আছে, সাইজ ওয়েট সব ওকে, মোর রেগুলারাইজ ফর্মে এরকম ভাবে ভাগ করা যায় তাদের। আর কিছু কিছু অ্যানিমাল সেল আছে যাদের গ্রো করার জন্য সাপোর্ট দরকার। কি দরকার? সাপোর্ট দরকার। ধরো একটা টেস্ট টিউবের মধ্যে স্ট্যান্ড করে দিলাম, ওইটা দিয়ে ধরে হয়। ধরো একটা গাছ, কথা মাটিতে আমি যখন রোপণ করলাম, পাশে কাঠি দিয়ে ওটা শুধু বেঁধে দিই, তাইলে যেন গাছটা ঠিক মতো বাড়ে। তাহলে এই ধরনের সেলগুলোকে আমরা কি বলি? সেগুলোকে বলি অ্যানকরেজ ডিপেন্ডেন্ট। কি বলি আমরা? অ্যানকরেজ ডিপেন্ডেন্ট সেল। আর কিছু কিছু সেল আছে তোমার কি লাগে না, কোনো সাপোর্ট লাগে না, উইদাউট সাপোর্টে সে গ্রো করতে পারে, সেগুলোকে বলি অ্যানকরেজ ইন্ডিপেন্ডেন্ট সেল। যেমন কি হচ্ছে? বড় গাছ মাটিতে দিলাম, কোনো খুঁটি দিলাম না, সে কিন্তু সরাসরি বড় হতে পারে, রাইট? আমি জাস্ট লেভেলের ভাষায় एग्जांपल দিচ্ছি। তার মানে কোনো একটা কালচার মিডিয়াতে যদি সাপোর্টের প্রয়োজন হয় টু গ্রো দা সেল, তাহলে সেটা হচ্ছে কি? অ্যানকরেজ ডিপেন্ডেন্ট। আর কোনো একটা কালচার মিডিয়াতে যদি কোনো সাপোর্ট সিস্টেমের দরকার না হয় এবং সেলটা অটোমেটিক্যালি গ্রো করতে পারে ইন্ডিপেন্ডেন্টলি, তাহলে সেটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট বা অ্যানকরেজ ইন্ডিপেন্ডেন্স। আমি বুঝতে পারছি? ক্লিয়ার? এরকম অনেক ধরনের জিনিসপত্রগুলো আছে, এগুলো পাবো। আর ছোট ছোট যে জিনিসগুলো আজকে শেষ করবো,
সেটা হচ্ছে কি এক নাম্বার, সেটা হচ্ছে সেল অল্টারেশন একটা টার্ম আছে। কি আছে? সেল অল্টারেশন। ঠিক আছে, কি আছে? সেল অল্টারেশন একটা টার্ম আছে। ওকে, একটা হচ্ছে সেল অল্টারেশন, আর একটা হচ্ছে তোমার কি বলে সেল অল্টারেশনটা হচ্ছে তোমার ধরো একটা এখানে একটা মিডিয়া আছে, মিডিয়ার মধ্যে ধরো এই তিন ধরনের সেল। কয় ধরনের সেল আছে? তিন ধরনের সেল। কয় ধরনের সেল আছে? তিন ধরনের। এর মধ্যে ধরো এখানে দেখো সবচেয়ে বেশি সেল কোনটা? ওয়ান। কিন্তু কিছু কালচার মিডিয়াতে একটা পার্টিকুলার কলোনি আউট নাম্বার হয়ে যায়, র্যাপিডলি গ্রো করে, এবং বাকিদের গ্রোথকে সে কি করতে দেয় না, তোমার সাপ্রেস করে ফেলে, বাকিরা ওই লেভেলে গ্রো করতে পারে না। তার মানে একটা পার্টিকুলার কালচার মিডিয়াতে কি হয়, একটা পার্টিকুলার টাইপ অফ সেল ওভার গ্রো হয়ে যায়, র্যাপিডলি গ্রো হয়ে যায়, এবং বাকিদেরকে সাবসাইড করে, গ্রো করতে দেয় না। তখনই ফেনোমেনাটাকে আমরা বলি কি সেল অল্টারেশন। আমরা কি বলি? সেল অল্টারেশন। সেল অল্টারেশন তার মানে তিনটাকে সেম ওয়েতে অর কথা ছিল, কিন্তু তিনটার মধ্যে যে কোনো একটা পার্টিকুলার হচ্ছে প্রিডমিনেন্ট, বাকিগুলোকে সে কি করতে দেয়, আউট নাম্বার করে ফেলে। তাহলে সেই ফেনোমেনাটাকে আমরা কি বলি? সেল অল্টারেশন। আমরা কি বলি? সেল অল্টারেশন। আচ্ছা, আরেকটা ঘটনা ঘটতে পারে যেটাকে আমরা বলি কন্টাক্ট ইনহিবিশন। কি বলি আমরা? কন্টাক্ট ইনহিবিশন। কন্টাক্ট মানে বুঝো ইনটাচ, আর ইনহিবিশন মানে কি? বাধা দেওয়া, তাই না? কন্টাক্ট ইনহিবিশন মানে তোমার কন্টাক্টের কারণে ইনহিবিটেড। ধরো একটা কালচার মিডিয়াতে দুই ধরনের কি আছে, কলোনি আছে। এটা একটা কলোনি, এটা একটা কলোনি, দুইটা পাশাপাশি আছে, অ্যাডজাসেন্ট টু ইচ আদার, দুইটা পাশাপাশি আছে। দুইটা পাশাপাশি থাকার কারণে দুইটা কি হলো, একজন আরেকজনের সাথে লেগে গেল। অ্যাডজাসেন্ট লেগে যাওয়ার কারণে কি হলো, দুইজনের গ্রোথকে বন্ধ করে দিল, বিকজ অফ তাদের কন্ট্যাক্টের কারণে। দুইটা কনফারেন্স কালচারের মধ্যে দুইটা পাশাপাশি সেল আছে, অ্যাডজাসেন্ট টু ইচ আদার, এবং দুইটা একটা আরেকটার সঙ্গে আসার কারণে দুইটা কি হলো, গ্রোথ ইনহিবিটেড হয়ে গেল। ডিএনএ প্রোটিন আরএনএ সিনথেসিস ব্লক হয়ে গেল, আলটিমেটলি সেলটা মারা গেল, সেলের প্রলিফারেশন বন্ধ হয়ে গেল। এই ঘটনাকে বলা হয় কি, কন্টাক্ট ইনহিবিশন। কি বলা হয়? কন্টাক্ট ইনহিবিশন। কি বলা হয়? কন্টাক্ট ইনহিবিশন। তার মানে কন্টাক্টের কারণে পাশাপাশি অ্যাডজাসেন্ট দুইটা সেলের কন্টাক্টের কারণে তাদের গ্রোথ বন্ধ হয়ে যায়, ডিএনএ আরএনএ প্রোটিন সিনথেসিস ব্লক হয়ে যায়, তাদের প্রলিফারেশন বন্ধ হয়ে যায়, সে আলটিমেটলি মারা যায়। এই ঘটনাটাকে কি বলা হয়? এই ঘটনাটাকে বলা হয়, বলো কি বলে? কন্টাক্ট ইনহিবিশন। এটাকে বলা হয় কন্টাক্ট ইনহিবিশন। আমি কি বুঝতে পারলাম? তাহলে সেল কালচার টিস্যু কালচারের মধ্যে কি কি দেখলাম? সেল কালচার টিস্যু কালচার কাকে বলে, কেন করি, তারপরে এইগুলো সেল কালচার কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তাই না? তাদের কিছু ক্যারেক্টারিস্টিক। তারপরে কি করলাম? প্রাইমারি সেল কালচার কি, সেল লাইন কি, স্টাবলিশ সেল লাইন কি, তাদের মধ্যে বেসিক ডিফারেন্স কি, প্রাইমারি সেল লাইনকে অ্যাকর্ডিং টু দেয়ার তার মানে স্ট্রাকচারের মধ্যে কিভাবে ভাগ করা হয়, কি অ্যাঙ্করেজ ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কি। তারপরে আমরা জানার চেষ্টা করলাম কি কন্টাক্ট ইনহিবিশন কি আর সেল অল্টারেশন। আমরা কি মোটামুটি জিনিসপত্রগুলো বুঝতে পারছি? কনফিউশন আছে? আমি খুব অসুবিধা হয়েছে রে বাবা তোমাদেরকে, ঠিক আছে? কনফিডেন্ট? ঠিক আছে? আমি তো খুশি করার জন্য বললাম, সত্যি সত্যি বলো, সত্যি। এই কি এখান থেকে নিঃসন্দেহ কথা বুঝছো নেই? কি বুঝলাম? তো চুল এরকম সব পাইকে গেল কেন? এটা কি ডিজাইন নাকি আসলে? কোনটা আসলে? সত্যি কেন? এটা কি মানে এই তোমাদের ফ্যামিলিতে এরকম? চুল যা সেই তো তাহলে যা যা পড়াইছে আজকে বুঝতে পারছি? আজকে কয়টা টপিক নিয়ে কথাবার্তা বলছো? আবার ভাই কি করবো কিছু হ্যাঁ ভাই করে আসলে তুমিটা আবার প্লিজ ভাই করতে হ্যাঁ আবার জান আমার কথা কিন্তু বলছি কি করবো কলম হারাই করছে আমি কলম ভাই করতে পারছি হ্যাঁ আবার কলম এই তো কমা লাগছে হ্যাঁ কলম পাইতেছে না কি করবো রক্ত দিয়ে লেখো কামড়টা হাতে তারপরে কামড় দিয়ে লেখো নাকি হ্যাঁ তুমি আমাদের ক্লাস শেষ তুমি মাথায় ঢুকে কি করছিল রাইট হয়ে আছে কি যে অবস্থা
তুমি আসো আশেপাশে থাকবি কেউ হ্যাঁ তাহলে মারলে মনে একটু ভালো লাগে ঠিক আছে ওকে নেক্সট দিন দেখতে দিকে এবার দৌড়াবা না হ্যাঁ আস্তে ধীরে হাইটে আসবা দৌড়াইলা তুমি রিক্সা একলা তো উল্টায় পড়ে গেল গা এটা কেমন হবে তখন ব্যাপারটা নিজের জীবন আগে তো নাকি তাহলে আমরা বুঝতে পারছি কি কি পড়লাম কমিউনিকেশন করলাম তারপর কি করতে হবে ঠিক আছে বাবা বই কিন্তু নেক্সট দিন আসতে হবে তাহলে ঘুরাইয়া এই 8 টাকা কানাডা বই আসছে হ্যাঁ বই না আমি কিন্তু শেষ কয় নেক্সট দিন দেখা যাবে এই 4 জন বা 5 জন বই নিয়ে আসছে বাকি না হ্যাঁ এরকম যেন না হয় ঠিক আছে না ওকে বুঝতে পারছি কনফিউশন আছে তাহলে আমাদের মোটামুটি 4-5টা টপিক শেষ হয়ে গেছে আগামী নেক্সট একটা দুইটা ক্লাসের মাধ্যমে আমরা চেষ্টা করব এই চ্যাপ্টারটা শেষ করে দেবো সবকিছু ঠিকঠাক ঠিক আছে তারপর আমরা ক্লাস টেস্ট দেব ওকে ঠিক আছে ও আমি তো দেখাইনি এত কষ্ট করে আচ্ছা এখানে পারমিশন সম্পর্কে বলা আছে কেউ তার সম্পর্কে বলা আছে